This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপির সভাপতি হয়ে TV9 বাংলার মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য। অভিষেক মঞ্চে রামের বদলে কালীর ছবি কেন? জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য, বললেন কালী ছাড়া বাঙালির আর কোনো পরিচয় নেই। ডায়াসটা দেখলাম কালীঘাটের মা কালীর মূর্তি। তাহলে অবশেষে কি বঙ্গ বিজেপি এই উপলব্ধিতে এলো যে রামচন্দ্রের চেয়েও মা কালী বেশি শক্তিশালী বাংলায় সংগঠনের ক্ষেত্রে, মন জয়ের ক্ষেত্রে? আলিবাদ দিয়ে তো বাঙালির কোনো পরিচয় নেই। এমনকি বিবেকানন্দ বলেছেন এখানে কালী পাঁঠা খাবে, তো সেই কালীর ছবি নিয়েও আপত্তি কেন? কালীর ছবিটা নাকি মা জয় মা কালী? জয় শ্রীরামও আমাদের কাছে কোনো স্লোগান নয়, আর জয় মা কালীও আমাদের কাছে স্লোগান নয়। রাজনৈতিক দল ওটা থাকবে, ওটা থাকবে আমাদের কাছে। কালীর মূর্তি ডায়াসে কেন ব্যবহার করলো? সেটা নিয়ে আপনারা দেওয়ার জন্যই তো, পুরো যেটা নিয়ে আপনারা আলোচনা চালিয়ে যেতে পারেন, আপনাদের আমরা রসদ দিয়ে দিলাম। সভাপতি বলছেন হিন্দু মুসলিম দুইয়ের ভোট, বিরোধী দলনেতা বলছেন শুধু হিন্দুর ভোট। এটা কি কোনো কৌশল? শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, আজ থেকে 14 বছর আগে কোথায় ছিলেন, কোথায় এসে দাঁড়িয়েছেন। দিলীপদাকে কি সঙ্গে? কেউ বাইরে থাকবেন না, সবাই থাকবেন, সবাইকে নিয়ে হই হই করে বিজেপি চলবে। নতুন পুরনো বলে কিছু নেই, সব নেমে পড়বেন মাঠে। এখন বিসর্জনের সময়, বাংলা বাঁচানোর সময়। আপনার কি বুদ্ধিজীবীদের সঙ্গেও আলাপচারিতা করবেন, কলাকুশলীদেরকেও সঙ্গে নেবেন বাংলার? অবশ্যই, বাংলা বাঁচানোর স্বার্থে তাদের আসতে হবে। তারা যে বিজেপি বিরোধিতা করুন না, ওখানে এসে করুন, আগে রাজ্যটাকে বাঁচান, বাংলাটাকে ঠিক রাখুন। সবাইকে বার্তা দিচ্ছে, আমি বলছি এই সরকারের থেকে আগে মুক্তি পান, তারপর যে বিরোধী স্পেস তৈরি হয়ে যাবে সেখানে নিজের পতাকা খুঁজে নেবেন। হিন্দু মুসলিম একসঙ্গে ভাই ভাইয়ের কথা বলছেন সদ্য বিজেপির সভাপতি হওয়া শ্রমিক ভট্টাচার্য। কিন্তু গতকালই একই মঞ্চ থেকে হিন্দুদের একাট্টা করার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামব। 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন। একই মঞ্চে যখন দুই নেতার দুরকম বক্তব্য শুনছি আমরা, তখন তৃণমূল কংগ্রেস কি বলছে? রাজনৈতিক দ্বিচারিতা করছে বিজেপি। কে ঠিক বলছেন, বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি? প্রশ্ন তুলছে তৃণমূল। বিলম্বিত বোধোদয় বলেও কটাক্ষ তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তী। বিলম্বিত বোধোদয়, তাহলে কে ঠিক বলছেন, বিরোধী দলনেতা না নতুন রাজ্য সভাপতি বিজেপি? ওদের তো নিজেদের মধ্যে হয় তারা দ্বিচারিতা করছেন যে একজন বিরোধী দলনেতা তিনি মুসলিম বিরোধী কথা বলবেন, আরেকজন যিনি সভাপতি হবেন তিনি গোলাপ ফুল দেবেন। এটা তো রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। কিছু লাইন পাল্টায়নি, ওদের এটা স্টাইল আর কি। শুধু হিন্দু ভোটে তো হবে না, তাই মুসলমানদেরকে যদি কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করা যায়। এটা বুঝতে পেরেছে বিজেপি যে মুসলমান ভোটেরও কদর আছে, তারা তাদের এজেন্ডা অনুযায়ী চলছে। সব যেখানে যেমন প্রয়োজন হয় সেখানে তেমন করে। এর আগে আমরা দেখেছি লালকৃষ্ণ আডবাণী কট্টর হিন্দুবাদী, আর অটল বিহারী বাজপেয়ী নরম হিন্দুবাদী। এটা তো পুরোনো স্টাইল। এগুলো তৃণমূলে ক্ষোভ বাড়ছে সংখ্যালঘুদের, আর এবার ড্যামেজ কন্ট্রোলে সাবিত্রী মিত্র। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মানিকচকের বিধায়ক বিজেপিকে আক্রমণ। সাবিত্রী মিত্র তিনি কি বলছেন যে হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তিনি আক্রমণ করে বলছেন যে তৃণমূল বিধায়ক মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনোদিন কোনো মুসলিম সমাজে আন্দোলন করে না, হিন্দুত্বের নামে রাজনীতি করে ভোট পাবে না। বিজেপিকে আক্রমণ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো, জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোন মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে
কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না, শিখবো কি করে? জানি না। কিন্তু আমাদের মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি না, আমরা জানতে পারি না, তাই আমরা বেশি বলি। তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না। মুসলিম বলছে তো হিন্দুরা ভোট দেবো, ওরা কি মুসলিম? তো ওটা বলছে, ওরা তো বিজেপি বলছে, আমি বলছি না। যারা তৃণমূল করে তারা মুসলিম, জগন্নাথ রাম কি আলাদা? ওটা যদি ওরা বুঝতে না পারে তাহলে কে কথা বলে? তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন, বারে বারে ধর্মকে অপমান করছেন। হিন্দুরা সামনের ভোটে এর জবাব দিবে। পরের খবর, কলকাতা হাইকোর্টে হাজিরা কামারহাটির বিধায়ক মদন মিত্র। পিএফ এর টাকা আটকে রাখার অভিযোগে মামলা দায়ের হয়। বকেয়া সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের পিএফ এর কয়েক হাজার কোটি টাকা 4 মাসের মধ্যে বকেয়া মেটাতে পরিবহন দফতরকে নির্দেশ আদালতের। আর এক্ষেত্রে মদন মিত্রের হাজিরার কারণটা কি, আর একটু বিস্তারিত জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, সিএসটিসির চেয়ারম্যান হিসেবে মদন মিত্র রয়েছেন এবং বারবার বলার পরেও, হাইকোর্টের নির্দেশের পরেও কোনোভাবেই টাকা পাননি যারা মামলাকারী ছিলেন তারা। তার জন্যই এদিনকে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। শুধুমাত্র মদন মিত্র নয়, একই সঙ্গে ফিনান্স সেক্রেটারি অর্থাৎ অর্থ দফতরের সচিব, প্রধান সচিব, তাকেও হাজিরা দিতে বলা হয়। রুল ইস্যু করার পরে আজকে সশরীরে হাজিরা দেন এরা সবাই। এবং সেখানে যে বিচারপতি অরিন্দম মুখার্জি, তিনি মুখ্য বিষয় একটাই কথা বলেছেন যে যারা এই প্রভিডেন্ট ফান্ডের টাকা জমিয়েছেন, সারা জীবনের তারা কাজ করেছেন, তাদের এই বকেয়া টাকা ফেরত দিতেই হবে। ইতিমধ্যেই অর্থ দফতর প্রায় 17 জনের টাকা ফেরত দিয়েছে। বাকিদের টাকা নিয়ে কি হবে স্পষ্টভাবে বিচারপতি জানিয়েছেন এই টাকা ফেরতের দায়িত্ব পরিবহন দফতরের। আগামী 4 মাস সময় দেওয়া হয়েছে। প্রায় 150 জন পিটিশনার রয়েছেন, মামলাকারী রয়েছেন, তাদের প্রত্যেকের টাকা কি করে ফেরত দিতে হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিন আদালতে সশরীরে হাজিরা দেন মদন মিত্র। ধন্যবাদ শ্রাবন্তী। অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআইকে ধমক, বিচারকের চার্জশিট পড়েছে। যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন সেগুলি তো আপনারা 2 বছর আগেই পেয়েছিলেন। এটা কি মজা হচ্ছে? আরো একবার ক্ষুব্ধ বিচারক। আমরা এই মুহূর্তে কথা বলবো, আপনাদের সঙ্গে রয়েছে সুজয় পাল, আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। দেখো, অত্যন্ত কড়া ভাষায় আজকে সিবিআই কে ধমক দিয়েছেন বিচারক রোহন সিনহা। আজকে অভিজিৎ সরকার খুনের মামলায় আজকে শুনানি ছিল এবং আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট, তুমি জানো সম্প্রতি বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল কাউন্সিলর এবং পুলিশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই মামলাতেই আজকে কড়া ভাষায় ধমক দেন বিচারক এবং বিচারকের মন্তব্য, বিচারক একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে 2 বছর আগেই এই 18 জন অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হওয়ার পরেও সিবিআই কি পদক্ষেপ নিয়েছে বা কেন কোনো পদক্ষেপ নেয়নি, এবং সিবিআইয়ের এই খামখেয়ালির কারণে অন্য যে অভিযুক্তরা রয়েছে তারা বেরোতে পারছে না, অর্থাৎ তারা জামিন পাচ্ছে না বা তারা প্রকৃত বিচার যেটা তারা পাচ্ছে না। তাই সিবিআইকে পরবর্তী তদন্তের অধিকার দেওয়া আছে মানেই তারা যে কোনো রকম খামখেয়ালিপনা করতে পারে না। এবং আজকে তোমায় জানিয়ে রাখি যে আজকে বিধায়ক পরেশ পাল সহ বাকিদের আগামী 8ই জুলাই আদালতে হাজির হওয়ার জন্য আজকে বিচারক সমন জারি করেছেন। আগামী ওই দিন প্রত্যেককে সশরীরে হাজিরা দিতে হবে এবং হাজিরা দেওয়ার পর তার পরবর্তী তাদের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ধন্যবাদ সুজয়।